ওকে, চলো আজকে আমরা কিছু বাছা বাছা সুপ্রিম কোর্টের জাজমেন্ট বা কনস্টিটিউশনাল ভার্ডিক্ট নিয়ে ডিসকাশন করব, কিন্তু খুব ছোট করে, খুব ব্রিফ। তার কারণ বড় বড় পড়া তো আমরা লক্ষ্মীকান্তে পড়ি এবং সেটা এক্সপ্লেন করি, তখন অনেকটা করে পড়ি। বাট ধরো পুরো বইটা পড়বার পরে অনেকগুলো জিনিসই আমরা ভুলে যাই। তো সেগুলো যখন আমরা পয়েন্ট বা বুলেট ফর্মে লিখবো, তখন আমাদের মনে পড়বে যে হ্যাঁ, এই কেসগুলো পড়েছিলাম, আমাদের এক্সপ্লেন ওয়েতে পড়া আছে। একবার রিভিশন দিয়ে দেবো যে পার্টিকুলার সুপ্রিম কোর্টের কোন কোন কেস রয়েছে যেগুলো ল্যান্ডমার্কিং এবং যেগুলো এক্সামে কি ডব্লিউবিসিএস, কি ইউপিএসসি, কি প্রিলি, কি মেন্স বারবার ঘুরে ফিরে আসে। তোমরা যদি কখনো আমি যদি এখানে ডব্লিউবিসিএসের কথা বলি, মেন্সের প্রশ্নপত্র তুলে দেখো, কিন্তু অন্তত 3-4টে সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের ওপর প্রশ্ন আসে যে এই রায়টা সুপ্রিম কোর্টের কোন বিচারপতি দিয়েছিল, এই রায়টা কবে বেরিয়েছিল, এই ডক্ট্রিনটার সাথে কোন ঘটনাটা জড়িত, এই ভার্ডিক্টটা অ্যাকচুয়ালি কী বলতে চেয়েছে, এবং সেম টাইপের কোশ্চেন ইউপিএসসিতে পড়তে থাকে। সো আজকে আমরা বুলেট ফর্মে বেশ কয়েকটা, একদিনের ক্লাসটা হয়তো হবে না, বেশ কয়েকটা এরকম ভার্ডিক্ট, ল্যান্ডমার্ক, জাজমেন্ট পড়বো এবং ইম্পর্টেন্ট কেসেস, ইম্পর্টেন্ট ফ্রম দ্য এক্সাম পার্সপেক্টিভ ডিসকাস করবো। ওকে, ফার্স্ট কেস গোপালন কেস, খুব কমন। গোপালন কেস খুব কমন, খুব সোজা, সকলে জানে, বই খুলতেই প্রথমেই আসে গোপালন কেস। বাট হোয়াট ডাজ গোপালন কেস সে বলি, সেটা হচ্ছে যে গোপালন কেস, দেখো আমি আগে লেখাটা পড়ে নিই। আর্টিকেল 21 প্রিভেন্টিভ ডিটেনশন প্রসিডিওর, ছোটো করে লেখা না, আমার বোর্ডের জায়গাটা কম বলে একটুখানি শর্ট ফর্মে লেখা, তোমরা বুঝে নেবে। প্রসিডিওর এস্টাবলিশড বাই ল, মানেকা গান্ধী কেস। যদিও আমরা এর মধ্যে আরও কেস, রিলেটেড কেসগুলোও ডিসকাশন করবো, বাট আপাতত এই স্লাইডটায় ধরো বা এই বোর্ডটায় 4টে কেস, তার সাথে রিলেটেড হচ্ছে মানেকা গান্ধী কেস 1978, দ্যাট আর্টিকেল 21, 14, 19 আর কানেক্টেড, রাইট? এইটুকু এর জন্য লেখা, তুমি এর থেকে বুঝবে কি। সেটা হচ্ছে গোপালন কেসে সুপ্রিম কোর্ট রায় দিল যে কাউকে আর্টিকেল 21 আন্ডারে, হোয়াট ইজ আর্টিকেল 21 আন্ডারে কি আছে? প্রিভেন্টিভ ডিটেনশন। ওকে, অর্থাৎ প্রিভেন্টিভ ডিটেনশন লয়ের আওতায় কাউকে যদি ডিটেন করা হয়, বন্দি করা হয়, তুলে আনা হয় রাস্তা থেকে, ঘর থেকে, ওকে, তো সেটা যদি দেখা হয় যে সেটা লর নিয়ম মেনে হয়েছে, অর্থাৎ প্রসিডিওর এস্টাবলিশড বাই ল, লতে যে প্রসিডিওর, যে পাথ, যে রাস্তা বলা হয়েছে, সেই রাস্তাগুলো ফলো করে করে তাকে প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্টের আওতায় বা আন্ডারে তাকে ডিটেন বা বন্দি করা হয়েছে, তাহলে ইটস ওকে, কোনো সমস্যা নেই। ফান্ডামেন্টাল রাইটস তার সাথে, বা সেইটা করতে গিয়ে যদি আর্টিকেল 13, আর্টিকেল 14, আর্টিকেল 19 ভায়োলেট হয়, তো ভায়োলেশন নয় সেগুলো। বাট মানেকা গান্ধী কেসে এই ভার্ডিক্টটাকে মডিফাই করা হয়। অর্থাৎ সোজা কথায়, আমি অনেক চর্চা করে দিয়েছি বলে বেশি চর্চা যাচ্ছে না, সোজা কথায় যে পথ তোমাকে বলা আছে সেই পথ ধরে তুমি কাউকে বন্দি করলে, কাউকে তুলে আনলে অসুবিধে নেই। বাট মানেকা গান্ধী কেস 1978, কতদিন, 1950, 1978 সুপ্রিম কোর্ট কি বলছে যে না, একজন মানুষের বেঁচে থাকার অধিকার, এই যে আর্টিকেল 21, সেটা খুব ন্যারো না, সেটা অনেক বড়। সেই জন্য দেখবে আর্টিকেল 21 কতগুলো ইমপ্লিকেশন আছে, কত ছোট ছোট রাইটস আছে আর্টিকেল 21 মধ্যে। বেঁচে থাকার রাইটসের মধ্যে কত ছোট 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 রাইটস তার মধ্যে ঢোকানো হয়েছে। আর্টিকেল 21 বড় করে দেওয়া হয়েছে। কিভাবে বড় করা হয়েছে? প্রসিডিওর এস্টাবলিশড ল থেকে চেঞ্জ করে ডিউ প্রসেস অফ ল করা হয়েছে। যে শুধু যে পথ দিয়ে বন্দি করা হলো, সেই পথ দিয়ে বন্দি করলে পথ ধরে গেল কিনা দেখলেই হবে না, দেখতে হবে যে পথ ধরে তাকে বন্দি করা হলো, যে প্রসিডিওর এস্টাবলিশ করে তাকে ডিটেন করা হলো, সেই প্রসিডিওরটাই ঠিক আছে কি ভুল আছে, সেই পথটাই উচিত না অনুচিত, সেটাও দেখতে হবে। দ্যাট ইজ দ্য ডিউ প্রসেস অফ ল। সো আর্টিকেল 21 তুমি কাউকে ডিটেন করবার আগে তোমাকে চেক করতে হবে প্যারালালি যে আর্টিকেল 19, আর্টিকেল 14, আর্টিকেল 13 এগুলো যেন সুরক্ষিত হয়। এরকম যেন না হয় যে আর্টিকেল 14 রাইট টু ইকুয়ালিটি, 19 রাইট টু ফ্রিডম,
এগুলো ভায়োলেট না হয়ে যায়। ক্লিয়ার? গোপালন কেস আর মানেকা গান্ধী কেস বুঝতে পেরেছো? আমি এটা নিয়ে আগে ডিসকাস করেছি ডিটেল, তোমরা তারপরেও যদি না বুঝতে পারো আমি আবার বলবো, অন্য ছবি এঁকে উদাহরণ দিয়ে বলবো। চলো আমরা চলে যাবো নেক্সট। 2 নাম্বার, শঙ্করী প্রসাদ 1951। আই রিপিট, বারবার চলে আসবে, মানে প্রত্যেকটা অক্ষর থেকে বা শব্দ থেকে প্রশ্ন হবে। জাস্ট গোপালন কেস কবে হয়েছে 4টে সালের অপশান দেবে। গোপালন কেস রিলেটেড টু হোয়াট? প্রসিডিওর এস্টাবলিশড বাই ল, ডিউ প্রসেস অফ ল, নান অফ দেম, বোথ অফ দেম দিয়ে দিতে পারে। গোপালন কেস 1950 সেজ বা রিলেটস আর্টিকেল 21, 14, 19 স্টেটমেন্ট দুটো দিয়ে দিল না। গোপালন কেস 1950 রিলেটস অনলি আর্টিকেল 21 দিয়ে দিতে পারে। গোপালন 1950 কেসটা কেবল 21কে টাচ করে, এগুলোকে ও খুব একটা এগুলোকে খুব একটা ও গুরুত্ব দেয় না। দেয় কিসের মাধ্যমে? মানেকা গান্ধী কেসের মাধ্যমে। কত রকমভাবে প্রশ্ন আসতে পারে। চলো, শঙ্করী প্রসাদ কেস 1951, প্রত্যেকটা কেস না মানে এক একটা যখন মানে এখন যেমন ধরো একটা সুপ্রিম কোর্ট যখন একটা ধরো বা সেন্ট্রাল গভর্নমেন্ট যখন একটা কোনো সুপ্রিম কোর্টের মাধ্যমে নতুন নতুন কিছু নিয়ম নিয়ে আসে, যেমন ধরো সিএএ, মানে আমাদের সিটিজেন বিল, বা ধরো জম্মু কাশ্মীরের যে ওর যে স্পেশাল পাওয়ার বা রাইটসটা হটিয়ে দেওয়া হলো, যেমন অল ইন্ডিয়া অল ওয়ার্ল্ড তোলপাড় হয়ে যায়। এই কেসগুলো এরকম অল ইন্ডিয়া অল ওয়ার্ল্ড তোলপাড় হয়ে যেত। এই পার্টিকুলার কেসগুলো এত বড় বড় কেস ছিল। এবং টুয়ার্ডস হিউম্যানিটি, সুপ্রিম কোর্ট সবসময় মানবতার দিকে তার কেসগুলোকে নিয়ে যায়। শঙ্করী প্রসাদ কেস 1951 কী বলছে? থ্রু আর্টিকেল 361, আমি আগে লেখাটা পড়ি যেটা তোমাদের একটু বুঝতে সুবিধা হবে, ছোটো করে লেখা। CAA, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, CAA ক্যান চেঞ্জ constitution including fundamental rights, ignoring or violating article 13(2). এখন আমাকে অনেকগুলো জিনিস বুঝতে হবে যে হোয়াট ইজ CAA, হোয়াট ইজ 368, হোয়াট ইজ 13(2), আর্টিকেল 13(2। ছোট্ট জিনিস কিন্তু তার ভেতরে অনেক মাল মশলা রয়েছে। দেখো 368, আর্টিকেল 368-এর মাধ্যমে কি করা হয়? কনস্টিটিউশনটাকে অ্যামেন্ডমেন্ট করা হয়। অর্থাৎ কনস্টিটিউশন ইটসেলফ চেঞ্জ যদি দরকার পড়ে, তো কনস্টিটিউশনটাকে অ্যামেন্ডমেন্ট করার জন্য আর্টিকেল 368 মাধ্যমে সেটা করা হয়। বাট কনস্টিটিউশনকে তুমি অ্যামেন্ডমেন্ট করছো, কনস্টিটিউশনকে সংশোধন করছো, বদলাচ্ছ, মানে এই নয় যে তুমি ফান্ডামেন্টাল রাইটসের মতন একটা ফান্ডামেন্টাল ইস্যুসকে তুমি চেঞ্জ করে দেবে। বাট আর্টিকেল 368-এর শঙ্করী প্রসাদ কেস 1951 বলে যে আর্টিকেল 368-এর মাধ্যমে ফান্ডামেন্টাল রাইটকেও চেঞ্জ করা যাবে। ইয়েস, কি বিভৎস একটা ক্ষমতা সুপ্রিম কোর্ট দিয়ে দিল দেখো পার্লামেন্টের হাতে, যে তুমি ফান্ডামেন্টাল রাইটসের মতন একটা গভীর একটা এত সুদৃঢ় জনগণের হিতের জন্য যে রাইটস, যে অধিকার, সেগুলোকেও তুমি চেঞ্জ করতে পারো। এবং তার জন্য যদি তোমাকে 13(2) ভায়োলেট করতে হয়, ভায়োলেট করবে। হোয়াট ইজ 13(2)? 13(2)তে সেভিংস অফ ল আছে। মানে 13(2) কী বলছে আর্টিকেল? দেখো বলছে যে ফান্ডামেন্টাল রাইটসের যে অধিকারগুলো ফান্ডামেন্টাল রাইটস সেগমেন্টে রয়েছে, সেইগুলো সাথে এমন কোনো যদি কেন্দ্র বা রাজ্য এমন কোনো আইন বানায় যেগুলো ফান্ডামেন্টাল রাইটসগুলোকে ভায়োলেট করে, মানে না, ফান্ডামেন্টাল রাইটসের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, তাহলে সেগুলো বাতিল হয়ে যাবে। বা এমন কোনো আগের কোনো পুরনো ল যদি থেকে থাকতো যা ফান্ডামেন্টাল রাইটসকে অনুসরণ করে না, তাহলে সেগুলো বাতিল হয়ে যাবে। অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটসটা ফিক্সড, পাথরের মতন, পাহাড়ের মতন, পর্বতের মতন। আগের কোনো নিয়ম আইন যেগুলো ফান্ডামেন্টাল রাইটসের মতন নয়, ফান্ডামেন্টাল রাইটসকে বেমানান থাকে, ফান্ডামেন্টাল রাইটসের সাথে অসামঞ্জস্যপূর্ণ, সেগুলো বাতিল। নতুন কোনো নিয়ম যদি কোনো গভর্নমেন্ট করতে যায় যা ফান্ডামেন্টাল রাইটসকে ভায়োলেট করে, ফান্ডামেন্টাল রাইটসকে অসম্মান করে, সেগুলো বাতিল। অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস থাকবে পর্বতের মতন স্থির সুদৃঢ়। কে বলছে? আর্টিকেল 30। শঙ্করী প্রসাদ 1951-এ সুপ্রিম কোর্ট রায় দিচ্ছে যে দেখো আর্টিকেল 368-এর মাধ্যমে যদি ফান্ডামেন্টাল রাইট কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করি, কনস্টিটিউশনকে চেঞ্জ করি, তাহলে ফান্ডামেন্টাল রাইটটাকেও আমি চেঞ্জ করতে পারবো। এমনকি আর্টিকেল 13(2) যে কিনা পর্বতের মতন একটা দৃঢ়তা দেয় ফান্ডামেন্টাল রাইটকে, সেটাকেও আমি ভায়োলেট করতে পারি। ক্লিয়ার? ভালো লাগছে? চলো, যে যায় লঙ্কায় সে হয় রাবণ।
তাই না? যার জোর তার মুলুক, কথাগুলো আমরা শুনি না? হিন্দিতেও এরকম কথা আছে, যার লাঠি তার ভ্যাঁস। অর্থাৎ যখনই কোনো শক্ত সামর্থ্য পাওয়ারফুল গভর্নমেন্ট আসে তখনই সে সুপ্রিম কোর্টকে, প্রেসিডেন্টকে, পুরো গভর্নমেন্ট স্ট্রাকচারকে এমনভাবে চেঞ্জ করে যে সে কনস্টিটিউশনটাকেও বদলে ফেলার মতন ক্ষমতাশালী বা শক্তিমান হয়ে যাওয়ার চেষ্টা করে। এটা সমস্ত গভর্নমেন্টের মধ্যেই এই বৈশিষ্ট্য আছে। সে যে যেমনই গভর্নমেন্ট হোক, সে সোশ্যালিস্ট গভর্নমেন্ট ইন্দিরা গান্ধীর সময় হোক বা কোনো বর্তমান রাইট উইং গভর্নমেন্ট হোক, সমস্ত গভর্নমেন্টেরই টার্গেট থাকে যে সে সর্বশক্তিমান হয়ে যাবে। কিন্তু শঙ্করী প্রসাদে 1951-তে সুপ্রিম কোর্ট যে জাজমেন্টটা দিল, গোলকনাথ কেস 1967, কতদিন দেখো 51 আর 67 এত বছর লেগে গেল, সুপ্রিম কোর্টে সেই জাজমেন্টটাকে রিভার্স করে দিল, হটিয়ে দিল, বলল না, ফান্ডামেন্টাল রাইটস ক্যান নট বি চেঞ্জ। তুমি যা খুশি করো, ফান্ডামেন্টাল রাইটসকে চেঞ্জ করা যাবে না। ক্লিয়ার? সো আমরা আগেবার বললাম গোপালন কেসে যা বলেছিল, মানেকা গান্ধী কেসে সেটাকে রিভার্স বা চেঞ্জ করে দিল বা মডিফাই করে দিল। শঙ্করী প্রসাদ কেস 1951-এ যা বললো সুপ্রিম কোর্ট গোলকনাথ কেসে সেটাকে আবার পাল্টে দিল, বলল যে না, তুমি যাই করো না কেন ফান্ডামেন্টাল রাইটস চেঞ্জ হবে না। ক্লিয়ার? অ্যান্ড দেখো নেক্সট চলে যাব আমরা চম্পক দোরাইরাজন কেস। খুব পরীক্ষায় পড়ে, চম্পক দোরাইরাজন প্রতিটাই পরীক্ষায় পড়ে। 1950 কি বলছে? চম্পক দোরাইরাজন কেসের ভার্সান খুব ইজি। বলছে কোনো একটা প্রিন্সিপাল বা পলিসি ডিটারমিনেশনের সময় যদি ফান্ডামেন্টাল রাইটস এবং ডিপিএসপি অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি সংঘর্ষ হয়, তাহলে ফান্ডামেন্টাল রাইটসই জিতবে। অর্থাৎ একটা ছোটো এক্সাম্পল দিই, ফান্ডামেন্টাল রাইটস আর ডিপিএসপি সংঘর্ষের মানে কি? ফান্ডামেন্টাল রাইটস ডিপিএসপি সংঘর্ষের মানে এই রকম যে ধরা যাক আমি বলছি যে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি মানে নগরের নাগরিকদের মঙ্গলের জন্যে, জনকল্যাণ, রাষ্ট্রের জন্যে। হ্যাঁ, তো আমি বলছি যে কিছু নির্দিষ্ট সংখ্যক লোককে আমি এই রাস্তাটা দিয়ে হাঁটতে দেবো, মানে এই রাস্তাটা খুব ভালো রাস্তা এবং এই রাস্তা দিয়ে হাঁটলে আমার নগরে উন্নতি হবে, আমার নগরে শিক্ষা, বিদ্যা, বুদ্ধিতে ভরে যাবে। ঠিক আছে? আমি কি চাইছি? জনগণের মঙ্গল, আমার রাষ্ট্রের কল্যাণ। কিসের মাধ্যমে? ডিপিএসপির মাধ্যমে। তাতে আমি কি নিয়ম বলছি যে এই রাস্তাটা দিয়ে কিছু বিশেষ শ্রেণীর লোকজন যাবে যারা শিক্ষিত, বিদ্বান, পণ্ডিত, এবং তারাই কেবল এই ছোট একটা বাউন্ডারি করে দিলাম, এখানটায় তারা বাড়ি করতে পারবে, তারা এই শিক্ষার আলো দেবে, তারা এই সমাজটাকে মঙ্গল করবে। আমি একটা সমাজ কল্যাণের জন্য, রাষ্ট্রের মঙ্গলের জন্য একটা স্পেশাল আইটেম ভাবলাম যেটা আমার ডিপিএসপিকে সাপোর্ট করে। বাট এই ডিপিএসপিটাকে আমি ফলাতে গিয়ে দেখছি যে আমার নিয়ম এমন হয়ে গেল যে সেখানটা কেবল ওই শিক্ষিত লোক হলেই সেখানে বাস করতে পারবে, কোনো অন্য মানুষ, কোনো সাধারণ মানুষ, কোনো মহিলা যে পড়াশুনো হয়তো করেনি, কোনো পুরুষ, এরকম কেউ বাস করতে পারবে না। তখন কী হবে? আর্টিকেল 14 ভায়োলেট হয়ে যাবে, যে একটা জায়গায় একটা মানুষ যেতে পারবে আর একটা মানুষ যেতে পারবে না, মানুষের সমানাধিকার নষ্ট হয়ে গেল। অর্থাৎ ডিপিএসপির সাথে ফান্ডামেন্টাল রাইটসের সংঘর্ষ হলো। এরকম কন্ডিশনে সুপ্রিম কোর্ট বলছে ইন দ্য কেস অফ চম্পক দোরাইরাজন কেস দ্যাট ফান্ডামেন্টাল রাইটস উইল প্রিভেল, অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস জিতবে। ডিপিএসপির সাথে ফান্ডামেন্টাল রাইটসের সংঘর্ষ হলে ফান্ডামেন্টাল রাইটস ওপরে যাবে। অর্থাৎ কখনোই ডিপিএসপিকে রক্ষা করতে গিয়ে ফান্ডামেন্টাল রাইটসকে ভায়োলেট করা যাবে না। ফান্ডামেন্টাল রাইটসকে সবসময় সর্বাগ্রে তাকে স্বীকৃতি দিতে হবে। ক্লিয়ার? পঞ্চম কেস কি? বেরুবাড়ি কেস। মনে থাকবে, পরীক্ষা হলে পারবে। বেরুবাড়ি কেস 1960 পরবর্তীকালে রিলেট হয়েছে কেশবানন্দ ভারতী কেস। আমি আগে তোমাদের কি লেখা আছে বলে দিই। বেরুবাড়ি কেস দেখো, প্রিয়াম্বল ইজ নট এ পার্ট অফ কনস্টিটিউশন, কেশবানন্দ ভারতী কেস 1973 এটা। ওকে, রিজার্ভেশন রিভার্সড দ্য কেস অ্যান্ড বেসিক স্ট্রাকচার কনসেপ্ট। কি হচ্ছে? বেরুবাড়ি কেস বলছে প্রিয়াম্বেল, মুখবন্ধ, আমরা যেটা প্রিয়াম্বেল যেটা পরবর্তীকালে কনস্টিটিউশনে তৈরি করা হয়েছিল, কনস্টিটিউশনের সময় প্রিয়াম্বেল ছিল না এবং সমস্ত সময়ই তাই। কেউ
গল্প লেখার আগে গল্পের মুখবন্ধ লেখে না, সমস্ত সময় নাটক, গল্প, উপন্যাস, কবিতা আগে লেখা হয়, তারপর সেইটা বুঝে লেখক তার একটা ছোট্ট মুখবন্ধ 4 ওয়ার্ডস বলে ইংরেজিতে একটা লেখে। এক্স্যাক্টলি কনস্টিটিউশনের ক্ষেত্রে তাই ঘটেছে। কনস্টিটিউশন কমপ্লিট হওয়ার পরে বা কনস্টিটিউশনের মেন বডিটা তৈরি হওয়ার পরেই প্রিয়াম্বেল তৈরি হয়েছে। তো সেইটা নিয়ে কনফিউশন ছিল যে ইজ দ্য প্রিয়াম্বেল অর ওয়াজ দ্য প্রিয়াম্বেল এ পার্ট অফ দ্য কনস্টিটিউশন ইটসেলফ অর নট। সেইটার ওপরে বেরুবারি কেস 1960-তে যে সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট দেয় তার অর্থ বা বক্তব্য ছিল এইটা যে প্রিয়াম্বেল ইজ নট এ পার্ট অফ দ্য কনস্টিটিউশন, রাইট? বাট কেশবানন্দ ভারতী কেস 1973, এ ল্যান্ডমার্ক জাজমেন্ট অফ সুপ্রিম কোর্ট, কি বলে সেটা? বলছে না না, পুরনো যে ভার্ডিক্ট বা রায় ছিল সেটাকে আমি পাল্টে দিচ্ছি। বেসিক্যালি কেশবানন্দ ভারতী কেসের মাধ্যমে আমি বলছি যে প্রিয়াম্বেল একটা কনস্টিটিউশনের পার্ট, একটা কনস্টিটিউশনের ভিতরেরই জিনিস, কনস্টিটিউশনেরই অঙ্গ, কনস্টিটিউশনের বাইরের কিছু না। এবং তার সাথে কেশবানন্দ ভারতী কেস কি কনসেপ্ট নিয়ে আসে যে বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ কিছু কিছু জিনিস যেমন ফান্ডামেন্টাল রাইটস, এটা তুমি চেঞ্জ করবে এই আর্টিকেলের মাধ্যমে, এর মাধ্যমে চেঞ্জ করবে, কিছু জিনিস থাকবে যেমন সেকুলারিজম, যেগুলো বেসিক স্ট্রাকচার, তুমি বেসিক স্ট্রাকচার চেঞ্জ করতে পারবে না। যদিও সেকুলারিজম কি, তার ডেফিনেশন কি, এটা নিয়ে অনেক কনফিউশন এবং কোনো ইনডেফিনাইট একটা চর্চা আছে, আমি এক্সাম্পল দিলাম মাত্র। বাট সুপ্রিম কোর্টের ভাষায় যেগুলো বেসিক স্ট্রাকচার, এবং বেসিক স্ট্রাকচার তুমি চেঞ্জ করতে পারবে না, তুমি মিন্স পার্লামেন্টকে বলছে তুমি কোনো একটা আর্টিকেলের মাধ্যমে বেসিক স্ট্রাকচার কনস্টিটিউশনে চেঞ্জ করা যাবে না। তো এই দিস কনসেপ্ট অফ বেসিক স্ট্রাকচার কোথা থেকে এসছে? কেশবানন্দ ভারতী থেকে। ক্লিয়ার? চল, নেক্সট হচ্ছে মিনার্ভা মিল কেস। মিনার্ভা মিল কেস 1980, হ্যাঁ 1980, খুব খুব ইম্পর্টেন্ট এবং খুব রোমাঞ্চকর, রোমহর্ষক। মিনার্ভা মিল কেস কি বলছে? 42nd CAA কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কেম আন্ডার জুডিশিয়াল রিভিউ। এখানে লেখা IG এমার্জেন্সি, ইন্দিরা গান্ধী এমার্জেন্সি। বেসিক্যালি 1980-র আগের ওই পিরিয়ডটায় যখন 42তম সংবিধান সংশোধনী ইন্দিরা গান্ধী নিয়ে আসেন, 42তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টকে কী বলা হয়? মিনি কনস্টিটিউশন। কনস্টিটিউশন থেকে তছনছ করে দেওয়া হলো, মুচড়ে ফেলা হলো, এত নতুন নতুন জিনিস কনস্টিটিউশনের মধ্যে ঢোকানো হলো এবং পার্মানেন্টলিভাবে ঢোকানো হলো। ওকে, তো 42তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা 1976 সালে এসেছিল, সেইটা ইন্দিরা গান্ধী সেই সময় বলা যায় শক্তিমান একজন প্রাইম মিনিস্টার। ওকে, সে ওই সময় এমার্জেন্সি চালু করেছিল, খুব ইনফেমাস একটা ঘটনা ছিল এমার্জেন্সি, যদিও অ্যাডমিনিস্ট্রেশনের দিক থেকে একটা দারুণ, একটা খুব আলোচনার বিষয়, চর্চাতর্কের বিষয়। তো সেই পিরিয়ডে 1976-এ যখন 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আসে, সেটা এমনভাবে ইন্দিরা গান্ধী নিয়ে আসেন যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট তো হলোই, কনস্টিটিউশনের মধ্যে হিউজ ব্যাপক চেঞ্জ হলো এবং বলা হলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার যে এটাকে আর তুমি রদবদল করতে পারবে না, এই যে চেঞ্জগুলো করলাম এগুলো পার্মানেন্ট এবং একদম স্থায়ী। অর্থাৎ 42তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মধ্যে দিয়ে কনস্টিটিউশনে যে চেঞ্জেসগুলো হলো সেগুলোকে নিয়ে কেউ কোনো কোর্টে প্রশ্ন তুলতে পারবে না, কোর্টে গিয়ে চ্যালেঞ্জ জানাতে পারবে না যে এটা কেন হলো, এটা উচিত হয়নি, এটা ভুল বা ঠিক। এতটাই ফিক্সড করে দিল ইন্দিরা গান্ধী 42তম সংশোধনীর চেঞ্জগুলো বা অ্যামেন্ডমেন্টগুলো। বাট ইন দ্য কেস মিনার্ভা মিল, সুপ্রিম কোর্ট 1980 সালে কি বলল যে না না, তুমি যাই করো না কেন সমস্ত কিছু কনস্টিটিউশনের রিভিউয়ের আন্ডারে আসবে, সুপ্রিম কোর্টের রিভিউয়ের আন্ডারে আসবে। সুপ্রিম কোর্ট সব কিছু চেক করবে, এমন কিছু থাকতে পারে না যে সুপ্রিম কোর্ট চেঞ্জ করবে না। সো এমন কিছু থাকতে পারে না যে সুপ্রিম কোর্টের জুডিশিয়াল রিভিউয়ের আন্ডারে বা আওতায় আসবে না। সো দেখো 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টও জুডিশিয়াল রিভিউয়ের মধ্যে চলে এলো। সুপ্রিম কোর্ট বললো যে ইন্দিরা গান্ধী তুমি যত শক্তিমান হও, 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মধ্যে দিয়ে যত তুমি শক্তিশালীভাবে গেঁথে দাও না কেন,
সুপ্রিম কোর্ট সব কিছুর বিচার করবে এবং চেক করে দেখবে যে লিগ্যালিটি অফ দ্য লজ আছে কি না, ভ্যালিডিটি অফ দ্য লজ আছে কি না। সুপ্রিম কোর্টের সেই রাইট আছে, সুপ্রিম কোর্ট সেটাকে চেক করবে। 1980 সালে এই রায়টাই সুপ্রিম কোর্ট দিল মিনার্ভা মিল কেসের মধ্যে দিয়ে। নেক্সট কেস হচ্ছে বামন রাও বা ওয়ামন রাও, যা কিছু উচ্চারণ করতে পারো, ওয়ামন রাও। 1981-তে কেসটা এলো, খুব ল্যান্ডমার্ক কেস আর খুব মজার কেস। একটুখানি মশারি যদি ফুটো হয়ে যায় তো মশা সেখান থেকে ঢুকতেই থাকে, বাইরের চেয়ে ঘরে মশা বেশি হয়ে যায়। এইটা কেসটার গল্প জানো তো, সেই উট তাঁবুর মধ্যে, সেই যে গল্পটা ছোটোবেলা আমরা জানি, একটা লোক তাঁবুর মধ্যে শুয়েছিল, বাইরে তার উটটা খুব কষ্ট পাচ্ছিল, রাত্রে ঠান্ডা পড়েছিল, লোকটা একটু উঠকে বলেছিল যে ঠিক আছে মাথাটা গলা, ঠান্ডা তো মাথায় ঠান্ডা লেগে যাবে, মাথাটা গলা। তো উট একটুখানি মাথা ঢোকালো, তারপরে আরেকটুখানি গা ঢোকালো, তারপর আরেকটুখানি শরীর ঢোকালো। কিছুক্ষণ পরে ভোর রাতে দেখা যাচ্ছে যে লোকটা তাঁবুর বাইরে, উটটা শুয়ে আছে তাঁবুর ভেতরে। দ্য সেম থিং ইজ হেয়ার। বামন রাও কেস 1981, 30 বছর। 1981 এই ঘটনাটা বোঝার আগে আমরা 30 বছর আগের একটা ঘটনায় ফিরে যাব। সেটা হচ্ছে 1951 ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, প্রথম সংবিধান সংশোধনীর যে আইন হয়েছিল, সেটা কি হয়েছিল দেখো, একটু ভাবো, জাস্ট হিস্ট্রিটাকে একটুখানি রিলেট করো কনস্টিটিউশনের সাথে। দেশ সবে স্বাধীন হয়েছে 1947-এ, কনস্টিটিউশন সবে লাগু হচ্ছে। সেই সময়ের প্রাইম মিনিস্টার, সেই সময়ের স্টেট মিনিস্টার, হোম মিনিস্টারদের অবস্থাগুলোর কথা ভাবো তুমি একবার। কমপ্লিটলি জমিদারি প্রথা তখনও চলছে গনগন করে। দেশ স্বাধীন হয়েছে, গণতন্ত্র এস্টাবলিশড হয়েছে, লোকে ভোট দিতে যায়, কিন্তু তখনও সাধারণ মানুষ ভাবতে পারে না যে লাইনে জমিদার দাঁড়াবে, যে লাইনে ব্রাহ্মণ দাঁড়াবে, সে লাইনে সে দাঁড়িয়ে ভোট দেবে, এবং তার একটা ভোটের যা মূল্য, একটা জমিদারের, একটা ব্রাহ্মণের, একটা উচ্চ বর্গের, উচ্চ সম্ভ্রান্ত পরিবারের মানুষের ভোটের মূল্য তাই, এটা মানুষ ভাবতেই পারছে না। তো তখনও জমিদারি প্রথাটা কিন্তু দারুণভাবে বলবৎ রয়েছে। সেই বড় লোকেদের, বড় বর্গের মানুষদের যে প্রভাব, যে বিশালতা, সেটা কিন্তু তখনও রমরম করছে। কিন্তু গণতন্ত্রের মধ্যে তো ওরকম হবে না। গণতন্ত্র তো মেরিটকে জয়গান করে, গণতন্ত্র তো বংশকে জয়গান করবে না। তো তখন সেই জন্যে সেই জমিদারি প্রথা, জমিদারি বন্দোবস্ত থেকে সমস্ত দেশটাকে বার করে আনার জন্য কিছু ল্যান্ড রিফর্মের আইন করা হয়েছিল। কিসের মাধ্যমে? 1951 সালে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। এবং তাতে বলা হয়েছিল যে এই কিছু ল্যান্ড রিফর্মের আইন, অর্থাৎ এই একটা লোক এত সংখ্যক জমি নিতে পারবে, দেশের মানুষের কাজের জন্যে, দেশের মানুষের মঙ্গলের জন্যে কোন রাজ্য কারোর কাছ থেকে জমি নিতে পারবে, নিয়ে সে রাজ্যে, সেখানটা রাজ্য কিছু নিজে ডেভেলপ করতে পারবে, রাজ্য অর্থাৎ স্টেট গভর্নমেন্ট। কোনো একক মানুষ এতটা জায়গা জমি নেবে নাই। ল্যান্ড রিফর্ম সংক্রান্ত কিছু আইন ঢোকানো হয় 1951 সালে। এই আইনগুলো কারা লাগু করছিল, বা আইনগুলো কাদের জন্য? স্টেট গভর্নমেন্টের জন্য। কিসের জন্য? ল্যান্ড রিফর্মের ওপরে। কার এগেনস্টে? জমিদারি ব্যবস্থাটার এগেনস্টে। ক্লিয়ার? এখন স্টেট গভর্নমেন্ট তখন কি টার্গেট? স্টেট গভর্নমেন্টগুলোর যে জমিদারি সিস্টেমটাকে যতটা সম্ভব আমি ভেঙে দিয়ে, বা ল্যান্ড রিফর্ম যতটা সম্ভব আমি বেশি করব, যাতে সমস্ত মানুষের উপকার হয়, জনগণের উপকার হয়, জনকল্যাণমূলক রাষ্ট্র আমি তৈরি করতে পারি। ওকে, তো সেই জন্য একটা শিডিউল বানানো হলো, 9th শিডিউল। সেই 9th শিডিউলের মধ্যে এই লগুলোকে ঢুকিয়ে দেওয়া হলো। কোন লগুলোকে? ল্যান্ড রিফর্মের উপরে তৈরি হওয়া লগুলোকে। কবে ঢোকানো হলো? 1951 সালে। কতগুলো প্রথম ঢোকানো হয়েছিল? 13টা ল প্রথম ঢোকানো হয়েছিল। ক্লিয়ার? এখন দেখা গেল, এবং 9th শিডিউলের মধ্যে ঢোকানোর বৈশিষ্ট্যটা কি? 9th শিডিউলের মধ্যে ঢোকানোর বৈশিষ্ট্য, 9th শিডিউলে একবার কোনো ল ঢুকে গেলে তারপর সেই লটার উপর জুডিশিয়াল রিভিউ হবে না, সেটার উপরে কোনো কেস, কোনো চ্যালেঞ্জ, কোনো রকম সেটার কাটাছেঁড়া হবে না। 9th শিডিউলে একবার ঢুকে গেলে, 9th শিডিউলটা একটা বড় একটা ব্র্যাকেট, একটা বড় একটা জার, কোটো, শক্ত একটা বর্ম। আইন 9th শিডিউলে ঢুকে গেলে, ল 9th শিডিউলে ঢুকে গেলে সেটা ইনট্যাক্ট থাকবে। তো কিসের জন্যে সেটাকে করা হলো? তোমাদেরকে এতক্ষণ ধরে বললাম। এখন স্টেট গভর্নমেন্টগুলো কি করতে থাকলো? জনকল্যাণের নামে এত বেশি ল্যান্ড রিফর্মের আইন তৈরি করতে থাকলো, সেই আইনগুলোর মধ্যে এত দুর্বলতা ছিল, আইনগুলোর মধ্যে এত গরমিল ছিল, আইনগুলো এত খারাপ ছিল যে
তার মধ্যে অনেক কিন্তু অসন্তোষ তৈরি হতে থাকলো এবং সেই আইনগুলোকে সাদা চোখে অনেক সময় মনে হতে থাকলো ভালো নয়। কিন্তু কি করছে গভর্নমেন্ট বলছে যে আমি এই লটাকে 9 শিডিউলে ঢোকাবো, আমি এই লটাকে 9 শিডিউলে ঢোকাবো। দেখো 1951 সালে 13খানা ল 9 শিডিউলে ঢুকেছিল, আজকে সেটা 284টা ল 9 শিডিউলে ঢুকে গেছে। এখন ব্যাপারটা হচ্ছে 9 শিডিউলে ঢুকে গেলে তো আর তারপরে কোনো কোর্টে সেটার উপরে রিভিউ হবে না। সুতরাং প্রত্যেকটা গভর্নমেন্ট চাইছে তার সুবিধে মতন ল্যান্ড রিফর্মের আইনগুলো বানিয়ে 9 শিডিউলে ঢুকিয়ে দিতে। এখন এতদিন জনগণের উপকার সরকারের প্রথম উদ্দেশ্য ছিল, পরবর্তীকালে সরকার নিজের ধান্দা নিজের স্বার্থ খোঁজা শুরু করলো। সরকার অনেক বেশি স্বার্থপর হয়ে গেল, সে নিজের খুশি মতন আইন তৈরি করলো, নিজের খুশি মতন আইন ঢোকাতে শুরু করলো 9 শিডিউলে। তো তাহলে তুমি একটা স্পেশাল ক্যাটাগরি বানিয়েছো, স্পেশাল ঢাকনা কভার বানিয়েছো যাতে তোমার কিছু নির্দিষ্ট আইন সুরক্ষিত থাকে এবং নির্দিষ্ট আইন জনগণের জন্য। এখন তুমি যদি ঢাকনার ভিতরে ক্রমাগত আইন ঢোকাতে থাকো সেই উটটার মতন, এবং সেই যে ঢাকনার যে গুরুত্ব, ঢাকনার যে মেরিট, ঢাকনার যে পূর্ণ ভাব, সেটা নষ্ট হয়ে যাবে। আসল মানুষ বেরিয়ে যাবে, উটটা ঢুকে থাকবে, খারাপ লগুলোও ঢুকে যাবে তার মধ্যে, ভালো ল, জনহিতকর ল, ল্যান্ড রিফর্মের মেন যে ইন্টেন্ট সেইগুলো বেরিয়ে যাবে। যদি গভর্নমেন্ট করাপ্ট হতে থাকে, গভর্নমেন্ট যদি সমস্ত ল ঢোকাতে থাকে। সেই জন্যে 30 বছর পরে ওমান রাও বলল যে দেখো এই যে 9 শিডিউলের কনসেপ্টটা, যেটা কিনা জুডিশিয়াল রিভিউয়ের আন্ডারে যাবে না, সেটা কতদিন থাকবে? তুমি কি আনলিমিটেড ল ঢুকিয়ে যাবে আর 9 শিডিউলের মধ্যে ঢুকিয়ে বলবে আমি ল 9 শিডিউলে ঢুকিয়েছি, কোর্ট আর এটার কোনো বিচার করতে পারবে না, ভ্যালিডিটি চেক করতে পারবে না? তা না। 1951 সাল থেকে 1973 সাল অবধি তোমার 9 শিডিউলটা ভ্যালিড থাকবে। 1973-এর পরে তুমি যদি কোনো লকে 9 শিডিউলে ঢোকাও, সেই ল কিন্তু কোর্টে চেক হবে, কোর্ট তার জুডিশিয়াল রিভিউয়ের আন্ডারে রিভিউ করবে যে সেই লটা ভ্যালিড আর নন ভ্যালিড, সেই লটা উচিত না অনুচিত, লটা ঠিক না ভুল। 1973 সাল অবধি যতগুলো কেস, যতগুলো ল 9 শিডিউলে ঢুকেছে সেগুলো থাকবে প্রোটেক্টেড, সেগুলোর উপর জুডিশিয়াল রিভিউ হবে না। বাট তারপর থেকে যতগুলো ঢুকবে ততগুলো কিন্তু কোর্ট তার ভ্যালিডিটি চেক করবে। সো ওমান রাও এক লাইনে 1981 সালে কি রুল করলো যে 9 শিডিউলের ভ্যালিডিটি, 9 শিডিউলের যে পূর্ণতা, যে যে বৈশিষ্ট্য, যে মেরিট, যে জুডিশিয়াল রিভিউ হবে না, সেটা কতদিন ভ্যালিড থাকবে? 1973-এর কেশবানন্দ ভারতীর জাজমেন্টের ডেট অবধি। মনে থাকবে মন্ডল কেস বা ইন্দ্র সাহানি কেস। মন্ডল কেস মানে মন্ডল কমিশন, কিসের ওপর হয়েছিল? রিজার্ভেশনের ওপরে, এইভাবে মনে রাখবে, ঠিক আছে? কিন্তু ইন্দ্র সাহানি কেস দিলে কিন্তু গড়বড় হবে, দুটো কেসের সেম ইন্টেন্ট। এটা বলছে যে রিজার্ভেশন যে গভর্নমেন্ট দিতে থাকছে কিসের জন্যে? ডিপিএসপিকে লাগু করার জন্য। কিসের জন্য? সকল সম্প্রদায়ের সমানভাবে উন্নতি করার জন্য, গণতন্ত্রে পার্টিসিপেট করার জন্য, যাতে সকলে এক্সেল করে, কোনো একটা জাতি পিছিয়ে পড়লো, কোনো একটা জাতি অনেক উঠে গেল না হয়, যাতে সেই জন্যই না রিজার্ভেশন চালু করা। তো সেই রিজার্ভেশন সিস্টেমের জন্য তুমি গভর্নমেন্ট এই সেগমেন্টকে রিজার্ভেশন দিচ্ছ, এত সেগমেন্টকে এত % রিজার্ভেশন দিচ্ছ, অত সেগমেন্টকে এত % রিজার্ভেশন দিচ্ছ, তুমি কতদূর রিজার্ভেশন দেবে? রিজার্ভেশনের একটা ক্যাপ লাগিয়ে দিল কোর্ট মন্ডল কেসে, 50% অবধি তুমি রিজার্ভেশন দিতে পারো। এই নয় যে তোমাকে গভর্নমেন্টকে সুযোগ দেওয়া হয়েছে বলে যে পুরোটাই রিজার্ভেশন দিয়ে দেবে। So, Mondal case or Indra Sahani case says that there is a cap or limit in reservation system that is 50% of the total vacancy. Clear? Olga Tellis case, 1985, Olga Tellis case. কেসটা বোম্বেতে হয়েছিল, ওকে? সেটা হচ্ছে যে পথচারী বা যারা রাস্তায় শুয়ে থাকে, বাস করে, রাস্তার ওর মশারি খাটিয়ে, কম্বল টাঙিয়ে, অনেকে রাস্তা দখল করে থাকে। বোম্বে হাইকোর্ট বলল যে রাস্তায় যারা শুয়ে থাকে তাদেরকে যদি প্রপার এক্সপ্লেনেশান না দিয়ে উচ্ছেদ করো, এভিকশান করো, তুলে দাও, তাহলে কিন্তু তাদের রাইট টু লাইভলিহুড, বেঁচে থাকার অধিকারে হানি হয়, আঘাত হয়। সো ওলগা টেলিস কেস 1985 কি বলছে? এভিকশন অফ ইলিগাল অকুপ্যান্টস ইন রোড, ইট ক্রিয়েটস ভায়োলেশন অফ আর্টিকেল 21 থ্রু রাইট টু লাইভলিহুড। ওকে, সো মনে রাখবে 4টে অপশান দিয়ে দিল, বললো যে হুইচ কেস ইজ রিলেটেড টু এভিকশান অফ ইলিগাল অকুপ্যান্টস বা এভিকশান অফ রোড ডোয়েলার্স। মনে থাকবে যারা রাস্তায় বাস করে, অবৈধভাবে রাস্তা দখল করে রয়েছে, তাদেরকে উচ্ছেদ
কোন কেসের সাথে যুক্ত, 4টে কেস দিয়ে দিল। মনে রাখবে ওলগা টেলিস কেস, ওলগা টেলিস কেস 1985 বোম্বেতে ঘটেছিল ঘটনাটা। বোম্বে হাইকোর্ট এই কেসটা পরবর্তীকালে দিয়েছিল। খুব খুব বুঝতেই পারছো, রাস্তা বেদখল করে শুয়ে আছে এবং তাদেরকে উচ্ছেদ করা খুব স্বাভাবিক রাস্তা পরিষ্কারের ক্ষেত্রে, কিন্তু প্রপার এক্সপ্লেনেশান না দিলে সেটা একটা ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেশন হয়ে যাবে মতন বড় একটা কথাকে একটা কোর্ট বলে দিল। সুতরাং কি বিভৎস সেন্সিটিভ একটা বিষয় তুমি ভেবে দেখো, জুডিশিয়াল সিস্টেমের দিক দিয়ে বা অ্যাডমিনিস্ট্রেশনের দিক দিয়ে। ক্লিয়ার? চলো নেক্সট 10 নাম্বার, ডক্ট্রিন এগেনস্ট আরবিট্রারিনেস ইনটু ইকুয়ালিটি বিফোর ল। চোখ বন্ধ করে মুখস্থ করো, বুঝবে পরে। কার সাথে? ইপি রোয়াপ্পা কেস। পরীক্ষা সিম্পলি আসবে 4টে ABCD 1 2 3 4 অপশান দিয়ে কার সাথে কার ম্যাচ করাতে দেবে। তোমাকে এটা মনে রাখতে হবে, ডক্ট্রিন এগেনস্ট আরবিট্রারিনেস ইনটু ইকুয়ালিটি বিফোর ল, ইপি রোয়াপ্পা কেস। কেসটা কী হয়েছে? যে আইএএসের যে স্ট্রাকচার, আইএএসদের যে ক্যাডার স্ট্রেংথ, ক্যাডার স্ট্রাকচার, তাতে প্রত্যেকটা স্টেটের একটা করে স্টেট ক্যাডার থাকে। যে স্টেটে আইএএসের একটা ব্যাচে যতগুলো অফিসার একটা স্টেটে নিযুক্ত হলো, অ্যাপয়েন্টেড হলো, সেই স্টেটটার জন্য তারা সেটা সেই স্টেটের সেই স্টেট ক্যাডার হয়ে গেল। ক্লিয়ার? তো তামিলনাড়ুতে যে সেই সময়ের একটা স্টেট ক্যাডার আইএএসদের ছিল, সেই সময় তামিলনাড়ু গভর্নমেন্ট সেই তামিলনাড়ু স্টেট ক্যাডারদের কিছু ক্ষমতা, কিছু স্ট্রেংথ বাড়ানোর কথা বলেছিল। কিন্তু সুপ্রিম কোর্ট বলল যে না, একটা স্টেট গভর্নমেন্ট কখনো রুল 4/2 অফ ক্যাডার স্ট্রাকচারের যে রুল 4/2 সেইটাকে চেঞ্জ করার ক্ষমতা পার্লামেন্টের আছে, সেটা কোনো স্টেট গভর্নমেন্ট করতে পারে না। তো সুপ্রিম কোর্ট সেইটা বলে দিল যে না, তামিলনাড়ু গভর্নমেন্ট যদি চায় যে তার তামিলনাড়ু আইএএস ক্যাডারটা স্ট্রেংথ আর বাড়াবে, ঠিক আছে, রোল বাড়াবে, তাহলে সেটা হবে না, সেটা নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে। তার কারণ এই ক্ষমতা কেবল পার্লামেন্টের। এই কনটেক্সটের উপর বেস করে এই ডক্ট্রিনটা চালু হয়েছিল সুপ্রিম কোর্টে, যে ডক্ট্রিন এগেনস্ট আরবিট্রারিনেস ইনটু ইকুয়ালিটি বিফোর ল। কি কেসের নাম ছিল ইপি রোয়াপ্পা। সো আজকে ইপি রোয়াপ্পা দিয়ে ক্লাস শেষ করলাম। পরের দিন দেখবো এই ক্লাসটার পরবর্তী পাঠ করতে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে, কমেন্ট সেকশানে জানাবে তোমরা কেমন এই ক্লাসটা রিলেট করতে পারছো, তোমাদের ভালো লাগছে কিনা, এবং অবশ্যই সবগুলো বুঝতে পেরেছে না, কোথাও কোনো কনফিউশন আছে কিনা। ছোটো ছোটো জিনিস কিন্তু কনফিউজিং, ভালো করে এক্সপ্লেনেশান না করলে প্রচুর তুমি বই পড়বে, নোট পড়বে, ভেতরের দিকে ঢুকবে না, উপর থেকে তুমি মুখস্থ করে বেরিয়ে যাবে, তাতে ভালো রেজাল্ট হবে না। তোমাকে ভেতর থেকে জিনিসটা বুঝতে হবে। আর 2 নাম্বার যে কথা আমি বারবার বলি, যে আমার অর্থনৈতিকভাবে বা সময়ের অভাবে, সংসারের চাপে যেসব ভাই বোনেরা ঢুকে গেছে, যারা খুব ভালো কলকাতায় দিল্লিতে গিয়ে পড়াশুনো করতে পারে না সিভিল সার্ভিসে, তাদেরকে এটা শেয়ার করো। ওকে, পড়াশুনো ফ্রি, পড়াশুনো করবে তার জন্য পয়সা কেন দেবে? ঠিক আছে, চলো টাটা।